ডক্টর নবী, এই যে দেখেন নিজুম রহমান নামে একজন এখানে একটি কমেন্ট করেছেন, এরকম অসংখ্য কমেন্ট আমার এখানে আছে যারা বলছে যে নিজুম রহমান তিনি বলছেন, সুলতানা আপা আমি বার্লিন থাকি, আওয়ামী লীগ কর্মীদের হেল্প করার জন্য প্রস্তুত, আপনি আমাকে মেইল করতে পারেন। এখন এটা ব্যক্তিগত উদ্যোগ না নিয়ে আপনারা যারা আছেন এখানে নিরাপদে আছেন, আপনারা কোনো ফান্ড কালেকশনের জন্য হয় না যে আমরা নানা রকম ফান্ড কালেকশনের ব্যবস্থা গ্রহণ করি, তাই না? সেই রকম কোন উদ্যোগ আপনারা নিতে পারেন কিনা ওয়ার্ল্ড ওয়াইড? অবশ্যই এটা এখানে তাজুল প্রস্তাব করেছে, সিদ্দিক ভাই সমর্থন করেছে, আমি সমর্থন করছি। এটা যদি করতে পারি আমরা, সেটা আপনারা আমাকে এই প্রতিশ্রুতি দিবেন কিনা? আপনারা আজকে আমার একটা ব্যাখ্যা আছে সুলতানা আপা, আমার ব্যাপারে একটা ব্যাখ্যা আছে। আমরা কি সব বাংলাদেশি, আমরা তো একই জায়গার থেকে এসেছি বুঝছেন, আমাদের একটা বৈশিষ্ট্য রয়েছে বুঝছেন। প্রস্তাবটা খুবই সুন্দর যে ফান্ড, যখনই আপনি ফান্ডের কথা বলবেন, আমি যদি 100 টাকা তুলি, সঙ্গে সঙ্গে বাজারে উঠে যাবে $100,000 তুলেছে ডক্টর সিদ্দিকুর রহমান, $100,000 তুলেছে ডক্টর নুরুন নবী। সেই জন্যই ফান্ড করলেই যে আমাদের এই সমস্যার সমাধান হবে তা না। আর তাছাড়া আপনি শুনছেন সেই অবৈধ সরকার প্রধান অনবরত বলে যাচ্ছে যে এই যে যারা অবৈধ উপায়ে টাকা পয়সা যদি কেউ অর্জন করে থাকে, তারা নাকি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে এই যে ঝটিকা মিটিং গুলো করছে, এটা কিন্তু তাদের মিডিয়াতে প্রচার করছে। আর আমরা, এটা হলো একটা দিক আমাদের বৈশিষ্ট্য। আর একটা হলো, আমি যদি বা ডক্টর নুরুন নবীর নেতৃত্বে আমরা যদি আজকে একটা ফান্ড করি, আপনি আগামীকালই পাবেন ওই ঘরের ভেতর থেকে। এখন তো ফেসবুক, এখন তো মিডিয়া, এখন তো সবাই আমরা মিডিয়া ব্যক্তিত্ব, যারই ফোন আছে এই মিডিয়া ব্যক্তিত্ব, যে কোনো সময় লাইভে এসে বলতে পারি, বলবে আমাদের লোকেরাই বলবে। এটা কিন্তু বিএনপি জামাত তো বলবে, তারা বলবে না, তারা অতটা বলবে না, কিন্তু আমাদের লোকেরাই বলবে যে এখানে হাজার হাজার কোটি টাকা, সে টাকাটা বাংলাদেশে পাঠানো হচ্ছে না। এটা হলো একটা ব্যাড সাইড অফ ইট। আর এই আন্দোলনের সময় দেখুন, আমার বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ যদি আপনি দেখেন, বঙ্গবন্ধু কিন্তু সামগ্রিক সব দিক নির্দেশনা ওই 7ই মার্চের ভাষণে দিয়েছেন। এমনকি আর্থিক যোগান কেমন করে হবে এই যুদ্ধের জন্য, সেই নির্দেশনা পর্যন্ত কিন্তু তার 7ই মার্চের ভাষণে ছিল। তো যেটি আমি বলছিলাম যে ফান্ড করলে কেউ না কেউ মানে সমালোচনা তো করবেই। এখন পাছে লোকে কিছু বলে, এটার জন্য কি চুপচাপ বসে থাকতে হবে? আমরা বসে নেই, আমি সেই জায়গায় আসতেছি, আমরা বসে নেই। এটা ঘোষণা দেওয়ার দরকার নেই। আমি বলছি প্রস্তাবটা খুবই সুন্দর, এটা অন রেকর্ড, আপনার এখানে এই জিনিসটা সারা বিশ্বের লোক দেখছে। আমি বলছি আমরা এটা করব, কিন্তু এটা কোনো সিদ্ধান্ত আকারে আসবে না। যেভাবে নবীভাবে বলছে, আমরা বিভিন্ন ভাবে বলছি, বিভিন্ন পর্যায়ে। এবং যেটা বলছেন, বঙ্গবন্ধু বলেছিলেন আপনাদের যার যা আছে আমার ওই তহবিলে দান করেন। আমার কথা এখনো আপনি মনে করে দেওয়াতে আমার এখনো মনে পড়লো সেই 7ই মার্চের ভাষণ। উনি বলেছিলেন যে আমার এই যারা চাকরি বেতন পাচ্ছে না, তাদের যারা আহত হচ্ছে তাদের সহযোগিতা করার জন্য যে যা পারেন আমার মুক্ত তহবিলে জমা দিবেন। সেটা একটা পরিপক্ক প্ল্যান, একটা অবস্থায়। আমরা কিন্তু এবার যে 5ই আগস্টের পরে যে ঘটনার করছে, আমরা তো প্রস্তুত ছিলাম না। আমরা কি করবো? এরকম 5ই আগস্ট আসবে, আপনারা প্রস্তুত হবেন? 9 মাস হয়ে গেছে ভাই। প্রস্তুত না, 9 মাস হয়ে গেছে, আমরা কিন্তু বসে নাই ভাই। শুনে 9 মাস হয়ে গেছে, আমরা বসে নাই। আমরা যেটা আগে যেভাবে আন্দোলনগুলো চলছে, এখনকার আন্দোলন কিন্তু অন্যভাবে। আজকে 50টা ডিস্ট্রিক্টে যে প্ল্যাটফর্মগুলো হচ্ছে, এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমাদের আন্দোলন, এটাই হলো আমাদের এখন নতুন পদ্ধতিতে আন্দোলন। এবং সেখানে যেটা বললাম যে আমাদের অবশ্যই, আমরা বিদেশ থেকে নবী যেটা বলছে বা তাজুল ভাই যেটা বলেছে, আমরা একটা উদ্যোগ নিব, কিন্তু ঘোষণা দিয়ে না। এবং আরেকটা কথা বলি যে ওই যে ঘোষণা না দিলে আপনি ফান্ড কালেক্ট করবেন কেমন করে? যেমন ধরেন এই যে বার্লিন থেকে যে ভাই সাহায্য করতে চাচ্ছেন, তার ফান্ডটি আপনি কি করে পাবেন? কেমন করে আসবে? না না, এটা একটা তাকে বলে দেন তার এলাকায় সে পাঠিয়ে দেব, তার এলাকায় যে কোনো জায়গায় পাঠিয়ে দিলে কাজ হবে। কিন্তু এখন কথা হলো সবাই এখন তো টাকা পয়সা পাঠানো বা করা কোনো খরচ করি, কেউ না কেউ নানান ভাবে পাঠাচ্ছি। একটা যেমন একটা ওই যে বঙ্গবন্ধুর মতো একটা তহবিল
এই ডক্টর নবী আপনার কোনো পরামর্শ আছে কিনা এই সংক্রান্ত? না, এখানে আমি আরেকটা কথা বলি। তাজুল ভাই যে কথা বলেছে যে ইউএনের যে ইয়েদের থ্রুতে, এরা তো আমাদের টাকা নেবে না। এরা যেন আমাদের টাকা নেয়ও, সেটা আগে তো আমাদের লোকের কাছে পৌঁছবে না ওখানে বাংলাদেশে, সে টাকা পৌঁছবে ওই ইউনুস গঙ্গাদের হাতে। প্র্যাকটিক্যাল কতগুলো জিনিস আমাদের বিবেচনা করতে হবে। আমি কোনো বিরোধিতা করছি না, আমাদের এটা করা দরকার এবং খুবই জরুরি করা। সুলতানা আপা আমাকে একটু একটু অনেক আমি কথাগুলো শুনছিলাম এবং আমার ভিতরে অনেক কথাগুলো জমে আছে, একটু বলতে দিতে হবে আমাকে। যে সিদ্দিক ভাই, আমি আপনাকে সম্মানের সহিত বলছি যে এই যে আপনি বলছেন যে মানে সবাই সুযোগ সুবিধা নিয়েছে। হ্যাঁ, গত 16 বছরে যে তৃণমূলের নেতাকর্মীরা যদি কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকে, তার মধ্যে হলো যে 16 বছর পুলিশ আসেনি, বাসায় কাউকে অ্যারেস্ট করতে আসেনি। এই যে আমরা যেরকম আত্মগোপনে আছি, এরকম যন্ত্রণাটা হয়নি। যেরকম আমরা বাইরে গেলে মব হচ্ছে, কেউ যদি চিনে ফেলে যে আচ্ছা ও তো আওয়ামী লীগ করে, এই যে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এই সুবিধাগুলো তৃণমূলের নেতাকর্মীরা নিয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে কিছু কিছু যে আমাদের দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম, আপনি কিন্তু সমস্ত খবর পেয়ে যাবেন। তৃণমূলকে একটু জিজ্ঞেস করেন যে তাদের কোথায় কোথায় কষ্ট। আমি যদি বলি সিদ্দিক ভাই, আমি কিছু কিছু মানে ঘটনার উইটনেস। আপনি দেখেন যে তৃণমূলের অনেক নেতাকর্মী, আমাদের কিছু কিছু হাইব্রিড তথাকথিত সেই বিতর্কিত কিছু কিছু নেতা, যাদেরকে সালাম দিলে সিদ্দিক ভাই ঘাটটা ঘুরিয়ে যে ওয়ালাইকুম সালাম বলবে, এইটুকুও দিত না। এটা আমি নিজের চোখে দেখেছি ভাই, নিজের চোখে দেখা। তাদের এত জিহ্বাটাও এত ভার হয়ে গেছে যে ভাই তুমি কি ভালো আছো, বা ভাই একটু আমার সাথে বস, বা কিছু একটা। এই যে তৃণমূল কিন্তু আর কিছু চায় না সিদ্দিক ভাই, শুধু আপনি একটু ফোন করে জিজ্ঞেস করবেন তোমরা ভালো আছো, দরকার নেই টাকা পয়সা। আপনার একটা মুখের কথা তৃণমূলের বুকটা এত বড় হয়ে যায়, জাস্ট মাথায় হাত রাখেন। আমি দেখেছি যে এই যে আপনি সুযোগ সুবিধা বললেন যে আমরা যারা যে যার যার নেত্রী কিন্তু যার এক একজনের এলাকাতে নেতা দিয়েছেন, তারা যদি যার যার এলাকাতে খবর নেন, অন্তত আপনারা তো এতটুকু তো আপনি যদি বলেন যে টাকা পয়সার কথা যদি বলেন যে নেতা কর্মীদের হেল্প করার, এতটুকু তো আছে। যার যার কর্মীদেরকে হেল্প করার মতো টাকা কি নাই তাদের? সবার কি একই অবস্থা? তা কিন্তু না, আছে। আমার কথা হলো যে সেই নেতারা, আপনি আপনার এলাকার তৃণমূলের নেতাকর্মীদের খবর নেন, তারা কেমন আছে। যদি টাকা পয়সা দিয়ে কোনো কারণে যদি হেল্প করতে নাও পারেন, অন্তত একটা ফোন করেন, একটা ফোন করে অন্তত বলেন যে ভাই তুই ভালো আছিস কিনা। তৃণমূল আর কিছু চায় না, কারণ তৃণমূল এখন 5 তারিখের পরে সিদ্দিক ভাই আরো সংগঠিত। জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা 5 তারিখের পরে দ্বিগুণ বেড়েছে। এখন বাংলাদেশের মানুষের বুকের মধ্যে যদি আপনি স্ট্যাটিস্কোপ দেন, এখন ধকধক করে বাজে যে আমরা আগেই ভালো ছিলাম। কারণ জননেত্রী শেখ হাসিনা আমাদের একটা উন্নয়নশীল দেশের পথে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। উনি যদি আর 2-3টা বছর সময় পেতেন, আমরা আর কখনো পিছনের দিকে তাকাতে পারতাম না, মানে হতো না। এখন আমাদের বর্তমানে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, মানে আমাদের সুখটা মনে হয় সহ্য হচ্ছিল না। এই যে যারা যারা বাচ্চা ছেলেরা যারা প্রতারিত হলো, যারা বোকার মতো এই যে কোটা না মেধা, এই যে তাদেরকে প্রতারিত করা হলো, আমাদের কি হলো সর্বনাশটা। এখন কিন্তু ওরাও বোঝে। দেখেন এখন যদি ডাক দেয় যে রাজুতে আয়, রাজুতে আসো, এখন কিন্তু কেউ আসে না। ওই যে ইউটিউবাররা আসে, ক্যামেরাম্যানরা আসে। আর আপনি বলেন যে এই যে বলেন যে তৃণমূলের ভেতরে যে সুলতানা আপা যে ক্ষোভটা কি জানেন? যারা 5 তারিখে লাল হয়ে গিয়েছে, যারা 16 বছর আওয়ামী লীগকে লুটে পুটে খেয়ে যারা বেইমানি করেছে, আপনি তৃণমূলকে জাস্ট একটা অ্যাসুরেন্স দেন, একটা কথা দেন যে আগামী, কারণ সুলতানা আপা আওয়ামী লীগ বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলতে পারি যে এই যে বলে যে আপনি তৃণমূলের আওয়ামী লীগ কিন্তু ফিরবেই, আওয়ামী লীগের সুসময় আসবে, আওয়ামী লীগ আরো দীর্ঘদিন। আমি এটাও জানি। আপনার কাছে একটা শুধু অ্যাসিওর চাই যে যখন সুসময় আসবে তখন সেই সুবিধাবাদীরা বা যারা ওই যে চামচামি করেছে, ভাই লীগ করেছে, তারা আর ব্যাক করবে না, তাদেরকে মাথায় তাজ করে রাখবেন না। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়িত হবে। এই একটা অ্যাসুরেন্স দেন সুলতানা আপা, একদিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আমি আপনাকে বললাম একদিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আর এই যে আমি যদি কোনোদিন সুসময় আসে, কাউকে যদি পাশে না পাই, এই যে দলের ভিতরে দেখেন
বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু ওই যে বাংলাদেশ আওয়ামী লীগকে ফাইট করার জন্য এই সরকার বলেন কোনো সক্ষমতা আমার নাই। আমার মনে হয় বিএনপিরও নাই, জামাতেরও নাই। আমাদের ভেতরে যারা কালসাপ হিসেবে ঢুকেছিল, যারা এই যে বলেন যে সার্জিস, হাসনাত, এরা ছাত্রলীগের মুখোশ পরে ঢুকেছিল, এরা হলো আমাদের শত্রু। আপনি যদি বলেন যে এই মুস্তাকদের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা অব্যাহত রাখতে হবে, আমি যদি সুসময় কাউকে সাথে নাও পাই, এই যে আমি 5 তারিখের পর থেকে সোচ্চার হয়েছি, আমি এই যুদ্ধটা জারি রাখবো সুলতান আপা। আর কিছু হলে দেখেন যে নেত্রীকে দোষ দেয়। নেত্রী আপনাকে একটা দায়িত্ব দিয়েছিল, একটা মানুষ কতগুলো দায়িত্ব দেবে? সুলতান আপা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, একটু আপনাদেরকে একটু দেখতে দেন। একজন মানুষ দেখেন কতগুলো দায়িত্ব নেবে বলেন? তিনি তো এক একজনকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন। এখন আমাকে ধরেন একটা দায়িত্ব দিয়েছেন, আমি যদি সেখানে দায়িত্ব বরখেলাপ করি, দোষটা কি ওনার ঘাড়ে যাবে? আমার বাবা মা তো আমাকে বলে দিয়েছে যে তুমি এটা করবে না, তুমি ভালো মতো চলবা, তুমি সিগারেট খাবা না, তুমি করবা না। আমি যদি আমার বাবা মাকে লুকিয়ে যদি কিছু করি, দোষটা কি আমার বাবা মার ঘাড়েই পড়বে? একটা মানুষ দেখেন, এই যে আমি বলি যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা গেটম্যান করে তৃণমূলের সাথে যে একটা দূরত্ব করে দেয়া হয়েছিল, এটার আমি উইটনেস। ওই গেটম্যান গুলাকে আমাদেরকে বের করতে হবে। এই যে বলেন হাইব্রিড, আমি যে সারাক্ষণ হাইব্রিড সুবিধাবাদী, কারণ সুবিধাবাদী হাইব্রিডটা কখনোই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে না। আমি একজন মুক্তিযোদ্ধার রক্ত আমার গায়ে, আমি মনে করি যে আমার বঙ্গবন্ধুর আদর্শ আমি ধারণ করি, কখনোই সুবিধা নিতে পারবো না। ওই যে সুবিধার মধ্যে এটাই বললাম যে এখন আমার উপর যেটা হবে, মব বাইরে গেলে গত 16 বছরে এটা হয়নি। আমরা দেখেন প্রত্যেকটা সেক্টরে এটা দেখেছি, আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। আওয়ামী লীগের শত্রু কিন্তু এই সরকার। মানে আমার আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে, লিসা কালাম, আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে যখন আওয়ামী লীগ এরকম একটা দুঃসময় পার করছে, এই সময় ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরি। আপনি অনেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম অভিযোগ দাখিল করছেন, হ্যাঁ, এতে করে একটা বিরূপ প্রতিক্রিয়াও হচ্ছে। তো সত্য কথা নাকি? না, এটা একদম 100% মিথ্যা কথা। আপনি বলেন আমি যাদেরকে নিয়ে কথা বলছি তারা হলো মুস্তাক, আপনি মুস্তাককে নিয়ে কথা বলতে পারবেন না? যাদের কারণে আমার দলটার এত বড় দুর্নাম হয়ে গেল, দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর এত উন্নয়নমূলক কাজ, ওই যে একজন কাজল ভাই বলে যাচ্ছেন, উনি লিস্ট করে করে সময় করতে পারেননি, এত উন্নয়নমূলক কাজ, যাদের কারণে আমার আওয়ামী লীগের মতো একটি পবিত্র দলের দুর্নাম হলো, তাদের নাম কি নেওয়া যাবে না? আর সুলতান আপা, সুবিধাভোগীদের সাথে ত্যাগীদের আপনার কিসের ঐক্য হয়? আপনি বলেন কিসের ঐক্য হয়? যারা আমার আওয়ামী লীগের আদর্শ ধারণ করে না, যারা আমার বঙ্গবন্ধুকে আদর্শ ধারণ করে না, যারা শুধু গত 16 বছরে সুসময়ের কোকিল হিসেবে এসে লুটে পুটে খেয়ে গেছে এবং আমার আওয়ামী লীগটাকে দুর্নাম করে গেছে, তাদের সাথে আবার কিসের ঐক্য সুলতান আপা? আপনি করবেন? আমি তো সেই কথা একবার বলার কারণে সিদ্দিক ভাই জানেন আমি মার খেতে গেছিলাম, হ্যাঁ, যে আপনি সুলতান ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। আপনি অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ আমাকে একটু বলতে দিতে হবে, না কিন্তু আমার একটু হজমের সমস্যা হবে। এই যে বলেন যে আমার নেত্রী যে এত বড় দুর্নাম হয়ে গেল, আমার বঙ্গবন্ধুকে যে এত বড় অপমান করা হলো, আমার 71 যখন হুমকির মুখে, আমার মানচিত্র যখন শকুনের থাবা, এই যে যাদের দেখেন একজন লিজেন্ড, বাংলাদেশের লিজেন্ডরা বেঁচে নাই। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দেখেনি, বিএনপি দেখেনি, জামাত দেখেনি, জাতীয় পার্টি দেখেনি, সব লিজেন্ডের পাশে দাঁড়িয়েছেন না? বলেন কার পাশে দাঁড়াননি? উনি তো কোনো দল দেখেননি। আজকে 5 তারিখের পর থেকে প্রত্যেকজন লিজেন্ড চুপ কি জন্যে? আপনি বলেন। আমি অবজেকশনটা সেটা দিচ্ছি। আমি সারাদিন যদি চিৎকার করি আর একজন লিজেন্ড যদি একটা লাইন বলে, তাদের 10 লাখ 20 লাখ 50 লাখ করে ফলোয়ার্স আছে, সেইভাবে আমার দেশের কাজ হবে। 5 তারিখ পর থেকে সব লিজেন্ড গুলো লাল হয়ে গেছে, যারা নেত্রীর কাছ থেকে সুবিধা নিয়েছে। আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলতে, আপনার এত গাত্র দেওয়া হয় কি জন্য? যাদের গাত্র দেওয়া হয় সুলতান আপা, তারাও সুবিধা নিয়েছে এবং তারা লাল হয়েছে। কেন আপনি শোনেননি 5 তারিখে ইউএসএইড দ্বারা পেইড, তাদের বিরুদ্ধে কথা বলে কার গাত্র দেওয়া হয়? যার গাত্র দেওয়া হয় তারাও ইউএসএইড দ্বারা পেইড, এবং তারা আবার আরেকটি 5ই আগস্ট চায়, তারা মাইনাস শেখ হাসিনা চায়। যাদের গা জ্বলে যায় তারা মাইনাস শেখ হাসিনা চায়, কারণ সুবিধাভোগীদের সাথে কখনোই ত্যাগীদের অন্তত ঐক্য হয় না। এই ঐক্য, এই সরি টু সে, এরকম ঘোড়ার ডিমের ঐক্য আমার দরকার নাই। যে 5 তারিখে পরে
আমরা যে মারের উপরে আছি, আমার লিসা কালাম, আমি বুঝতে পেরেছি, আপনি আমার মনে হয় আপনার কথা শেষ করতে পেরেছেন। জি, ডক্টর নবী আগে বলবেন না ডক্টর সিদ্দিক আগে? না, আমাকে চলে যেতে হবে, আচ্ছা এটা বলার জন্য হাত তুলেছি। তাহলে আমি একটা শুধু 30 সেকেন্ডস নেই, সেটা হলো হিউম্যান নেচারই হলো সুবিধাবাদী লোক, যুগে যুগে ছিল, সব দলে থাকে, আওয়ামী লীগেও আছে, ভবিষ্যতে থাকবে। এর ভিতরেই আমাদেরকে আগাতে হবে, নিরাশ হলে চলবে না। আর আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ যত অত্যাচার অবিচার হয়েছে সেগুলোর বিরুদ্ধে লড়েছে, জিতেছে। সেটা পাকিস্তান আমলে হয়েছে, স্বাধীন বাংলাদেশে সেই বঙ্গবন্ধুকে হত্যার পর ভেবেছিল যে আমরা বোধহয় শেষ হয়ে যাব, কিন্তু 3টা মিলিটারি সরকারের পরে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ ঐক্যবদ্ধ করেছেন। তা আমি আশাবাদী এই ইউনূস বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা দুষ্ট লোক, রাজাকার প্রধান, যে ষড়যন্ত্র করছে একটার পর একটা, শেষ ষড়যন্ত্র হলো আমাদের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে, বর্ডারকে আর একটা বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে। এই ইউনূসের এই ষড়যন্ত্র সফল হবে না, যত মেটিকুলাসলি প্ল্যান করুক না কেন। কাজে আমি আশাবাদী জয় আমাদেরই হবে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক আবার আমাদের রাষ্ট্র দখল করবে, এই আশা আমি ব্যক্ত করে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাকে আরেকটা অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আমিও শেষ করব, ডক্টর সিদ্দিকুর রহমান আপনার বক্তব্যটি জানতে চাই। আমার কিন্তু তৃণমূলের নেতা ভাই এখনো কিন্তু আছেন, আমি তাকে নেতাই বলবো, তার বক্তব্যটি দিয়ে আমি শেষ করব। তার আগে ডক্টর সিদ্দিক আপনার কথাটি আমি শুনতে চাই। আমাদের শেষ ভরসা ওই বেনামে জাকির, যে এই নেতাদের দরকার আমাদের। আর লিসা কালামের মতো ব্যক্তিত্ব আমাদের এখন দরকার। জননেত্রী শেখ হাসিনার আসল নেতা হলো ওনারা বা ওরা। আমি বয়সে বড় সেজন্য বলছি, 2 ভাষায় বললাম। এবং আবারও বলি, উল্লেখ করি, গতকাল পরশু ওনার সাথে আমার যে কথা হয়েছে, একেবারে স্পষ্ট, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, অ্যান্ড শি ইজ কমপ্লিটলি কনফিডেন্ট এবং খুবই আশাবাদী। লিজা এবং বেনামি যে জাকির, তাদের নিয়ে, তারাই ওনার ভরসা। এবং 50টা ডিস্ট্রিক্টে সুসংগঠিত হয়েছে। কোনো ঘোষণা দিয়ে কোনোদিন আন্দোলন হয় না। ঘোষণা দিয়ে স্বাধীনতা যেমন বাংলাদেশে আসে নাই, তেমনি আমরা 5ই আগস্টে আমাদের 71-এর স্বাধীনতা আমরা হারিয়েছি। এখন আমাদের সেই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আর 5 তারিখের দরকার। যেটা 5ই জুনও হতে পারে, 5ই জুলাইও হতে পারে, 5ই আগস্ট হতে পারে, যে কোনো সময় হবে। সেজন্য আমি তোমাদের 2 জনের মাধ্যমে, বাংলাদেশ যারা আজকে জীবন বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে, তোমরা যারা নৌকার ঝান্ডা উড়াইতেছ, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জীবনকে বাজিয়ে কাজ করছো, তারাই হলো জননেত্রী শেখ হাসিনার শেষ ভরসা। এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। উনি যতদিন বেঁচে আছেন, ওনার নেতৃত্বে অচিরেই আমরা বাংলাদেশে যাব। এবং আমি কারো সমালোচনা করা এখন আমাদের জন্য, লিসা কালামকে আমি বলবো যে ইউ আর 100% রাইট। আর একটা জিনিস আমি ক্লিয়ার করব যে আমি কিন্তু তৃণমূল নেতাদের কথা শুধু বলিনি সুবিধাভোগী। প্রত্যেকটা মানুষ, ইনক্লুডিং ডক্টর ইউনূস, গট বেনিফিট আউট অফ শেখ হাসিনার গভর্নমেন্ট। আমি সেটা মিন করছি। কে আজকে যে আলোটা চলছে, আজকে যে প্রতি ঘরে ঘরে আলো, এই সুবিধা কে না পাইছে, আমি সেই অর্থে কথাটা বলেছি। প্রত্যেকটা মানুষ আজকে দাঁড়ানো উচিত শেখ হাসিনার পক্ষে, যে কি কাজটি উনি 15 বছর দেশের জন্য করেছে, আর তার কি পরিণতি তাকে যেভাবে অপমান করে আছে, তার যে 32 নম্বরকে যেভাবে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে, এর প্রতিশোধ তাদের সবার প্রত্যেকটা লোকের বুকে হাত দিয়ে বলুক, গত 15 বছর কে এই সরকারের সুবিধা ভোগ করেনি। এটুকু বলি আমি তাদের বিবেকের কাছে কথা রেখে লিসা কালাম এবং জাকিরকে বলবো, ইউ আর দি লিডার, ইউ উইল বি দ্য নেক্সট লিডার্স অফ বাংলাদেশ। যে সরকার হবে সে সরকারে তোমরাই নেতৃত্ব দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, আর শেষ প্রশ্ন ডক্টর সিদ্দিক, এই যে ফান্ডের ব্যাপারটা আপনারা একটা উদ্যোগ নেবেন কিনা? অনেকে অনেক কথা বলবে, তারপরেও তো মানে কোনো না কোনো উদ্যোগ নিতে হয়। আপনারা কি কোনো ফোরামে এটি বিষয়ে আলাপ করবেন? এমনকি আপনার সঙ্গে শেখ হাসিনার যেহেতু কথা হয়, সুতরাং তার সঙ্গে আপনি আলাপ করতে পারেন কিনা? তিনি নিজেও তো ওনার সাথে আমি আলাপ করবো, উনি যদি অনুমতি দেন। আমি খালি আমেরিকাতে না, যেহেতু
আপনি জানেন আমার একটা পরিচিতি আছে, সব জায়গায় আছে, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ যারা আছে, বিভিন্ন মিডিল ইস্টে যারা আছে, প্রতিটা নেতাদের সাথে আমার যোগাযোগ আছে। যদি ওরকম একটা ইঙ্গিত পাই, উনি যদি আমাদের নির্দেশনা দেন, ইমিডিয়েটলি উইল গো ইন অ্যাকশন। জি জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলী জাকের ভাই, আমার তৃণমূলের নেতা, জি আমি আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ শুনছিলেন সবার কথাই, আপনার মন্তব্যটি জানতে চাই। জি আপা, ধন্যবাদ। সবার কথাই শুনছিলাম। আসলে আমার বক্তব্য যতটুকু ছিল তার বেশিরভাগই লিসা কালাম আপা দিয়ে গেছেন। আমি তার সাথে একমত, সব দিক থেকে তার সাথে একমত। আমার কথাগুলোই উনি, মনের কথাগুলোই উনি বলে গেছেন। এখন সবশেষে বলতে চাই, এখানে আমাদের লিডার আছেন সিদ্দিকুর রহমান ভাই, ওনার মাধ্যমে, আপনার মাধ্যমে আমি আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা তৃণমূলকে বাঁচান, তৃণমূলকে বাঁচান, দল বাঁচবে। আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করেন এবং তৃণমূলকে বাঁচান। তৃণমূল বাঁচলে দল বাঁচবে। আর যদি আপনাদের সাথে আমরা যোগাযোগই করতে না পারি, আমরা যে ভেসে যাব, নিঃশেষ হয়ে যাব, তা কিন্তু না। আমরা বেঁচে থাকবো এবং জননেত্রী শেখ হাসিনার দেখা আশার আলো বুকে নিয়ে আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে। আমরা নিঃশেষ হওয়ার নয়। Salute তোমাকে, salute. This is what we want to know. This is the best word you used. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি, আপনি তৃণমূলের নেতা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সাহস করে আপনি যে যুক্ত হয়েছেন। আপনি আপনার নাম পরিচয় প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গায় থেকে আপনার নাম পরিচয়টি প্রকাশ আমি করিনি। আমি এটার দায়িত্ব আমার, কারণ আমি চাই না এই পুরো অনুষ্ঠানের জন্য আপনি কোনো বিপদে পড়েন, সেই জন্যই আমি আপনার নাম আপা, আমার নাম পরিচয় যদি এখানে আমি দেই, হয়তো অনেকে আমাকে চিনবে, আমি সেটা দিতে রাজি না। নাম বললে বদনাম হয়ে যাব। আমি কোথাকার সন্তান, আমি কোথাকার সন্তান সেটা বললেও আমি বদনাম হব। আমি সব জানি, সুতরাং আমি আমার দায়িত্বের জায়গা থেকে এটা আমি প্রকাশ করছি না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি সাবধানে থাকুন। দেশ বাঁচানোর যে দায়িত্ব আপনারা হাতে নিয়েছেন, নিশ্চয়ই আপনারা সফল হবেন সেই প্রত্যাশাও রাখছি। লিসা কালাম, আপনাকে ধন্যবাদ। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন। আবার আমাদের আপনাদের কি দরকার আমার এখন এই জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রথম সারির সৈনিক। ধন্যবাদ আপনাকে।